নমস্কার বন্ধুরা, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যের ওপর। ভারতীয় যে সংবিধান রয়েছে আমাদের, তার কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং তার পুরো বিস্তারিত আলোচনা আজকে আমি এই ভিডিওতে করব। শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখুন, প্রথমে ভারতীয় সংবিধানের যে মূল বৈশিষ্ট্য তার হেডিংগুলো দেখে নেব এবং তারপর তার বিস্তারিত আলোচনা করব। এটি হলো বিশ্বের দীর্ঘতম ও জটিলতম সংবিধান। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। কেন এটি বলা হয়েছে আমি পরে অবশ্যই আলোচনা করব এটা নিয়ে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃতি, নির্দেশমূলক নীতির সংযোজন, সংসদীয় শাসন ব্যবস্থা, এক নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, ধর্ম নিরপেক্ষতা, এক কেন্দ্রিকতা, দায়িত্বশীল সরকার, সর্বজনীন ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, যুক্তরাষ্ট্রীয় সংবিধান। 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি ভারতের সংবিধান বলবৎ হওয়ার দিন থেকে এই সংবিধান অনুযায়ী ভারতের রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয়ে আসছে। পৃথিবীর অগ্রণী দেশসমূহের সংবিধান ভালো দিকগুলি নিতে গিয়ে ভারতের সংবিধান নানা বৈশিষ্ট্যে মণ্ডিত হয়েছে। ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি হলো, এটি হলো বিশ্বের দীর্ঘতম ও জটিলতম সংবিধান। ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম লিখিত ও জটিল সংবিধান। 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সময় থেকে এই সংবিধানে মোট 395টি ধারা এবং এই ধারাগুলি 22টি পার্টে ও 8টি তফসিলে বিভক্ত ছিল। বর্তমানে এই সংবিধানে মোট 448টি ধারা আছে এবং ধারাগুলি 22টি পার্টে ও 12টি তফসিলে বিভক্ত। বিশ্বের কোনো দেশের সংবিধানে এতগুলি ধারা এবং উপধারা নেই। ভারতের সংবিধান ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড প্রভৃতি দেশের সংবিধানের বৈশিষ্ট্য প্রতিফলিত রয়েছে। এই যে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, এই সমস্ত দেশ থেকে আমরা কি কি আইন নিয়েছি বা কি কি সংবিধানের ধারাগুলো আমরা নিয়েছি, আমি কিন্তু একটা ভিডিওতে তার নিয়ে আলোচনা করে রেখেছি। আপনারা যদি চান সেই ভিডিওটি অবশ্যই যেয়ে দেখে নেবেন। আমার চ্যানেলে সব আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা রয়েছে। এরপরে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। কেন এই দুটি পরস্পর বিপরীতধর্মী কথাবার্তা বলা হয়েছে? ভারতীয় সংবিধানে কতগুলি ধারা রয়েছে অনড়, আবার সেই সঙ্গে কতগুলি ধারা আছে পরিবর্তনীয়। কিছু কিছু ধারা রয়েছে যেটা কিন্তু পরিবর্তন করা যায় না, আবার কিছু ধারা রয়েছে যেটা পরিবর্তন করা যায়। প্রয়োজনে মাঝে মাঝে সরকারকে সংবিধান সংশোধন করতে হয়। সংবিধান প্রদত্ত নির্দেশ অনুযায়ী এই সংবিধান সংশোধন করতে হয়। সংবিধানের কোন ধারা পরিবর্তন করতে হলে আইনসভার উচ্চকক্ষ নিম্নকক্ষ 2/3 অংশ সদস্যের সম্মতিতে সংশোধনী প্রস্তাব উত্থাপন এবং 3/4 অংশ সদস্যের দ্বারা তা গৃহীত না হলে সংবিধানের কোনো ধারার পরিবর্তন আনা যাবে না। আশা করি এই লাইনটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। উত্থাপন করতে কোনো সংশোধনী যে প্রস্তাব, সেটা উত্থাপন করতে হলে কিন্তু যে সদস্যের 2/3 অংশেরও সম্মতি চায়, কিন্তু সেটা যদি পাশ করতে হয় বা কোনো ধারার পরিবর্তন আনতে হয়, তাহলে কিন্তু 3/4 অংশ সদস্য দ্বারা সেটি গৃহীত হতে হবে। সংবিধানের 42তম সংশোধনীতে উল্লেখ করা হয়েছে যে সংবিধানের যে কোনো অংশের পরিবর্ধন এবং পরিবর্জনে নিরঙ্কুশ ক্ষমতা পার্লামেন্টের হাতে থাকবে। 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি ভারতের সংবিধান চালু হওয়ার পর থেকে 2 জানুয়ারি 2013 পর্যন্ত 98 বার সংবিধান সংশোধিত হয়েছে। আশা করছি এটাও বুঝতে পারছেন যে কতবার সংবিধান সংশোধন হয়েছে, 98 বার। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি কোন বারে বা কী সংবিধান সংশোধন হয়েছে সেই সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি নিয়ে আসব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন অন করে নেবেন। এর পরবর্তী বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। সংবিধানে ভারতবর্ষকে কোথাও যুক্তরাজ্য বলা হয়নি। ভারতবর্ষকে বলা হয়েছে রাজ্যসমূহের সমষ্টি বা রাজ্য সংঘ, যেটাকে ইউনিয়ন অফ স্টেট বলা হয়। যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামো অনুসারে কেন্দ্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্যে রাজ্য সরকার গঠিত আছে। ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার শীর্ষে রয়েছে কেন্দ্রীয় সরকার।
অঙ্গরাজ্যগুলির শাসনভার সেখানকার নির্বাচিত সরকারের ওপর ন্যস্ত। ক্ষমতা বিভাজনের ক্ষেত্রে সংবিধানে 3টি তালিকা আছে: কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি কতকগুলি বিষয়ে স্বাধীনতা ভোগ করেন ও আইন প্রণয়ন করেন। প্রতিরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত বিষয়, মুদ্রা, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি 97টি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে আছে। এছাড়া একে কেন্দ্রীয় তালিকা বলা হয়। এখানে আমি বলে রাখি যে 3টে তালিকা, সেই কোন তালিকাতে কি ক্ষমতা রয়েছে সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আসবে। এরপরে রাজ্যগুলির অভ্যন্তরীণ প্রশাসন, স্থানীয় স্বায়ত্তশাসন প্রভৃতি মোট 66টি বিষয়ের ভার দেওয়া হয়েছে রাজ্যগুলির ওপর। দেখুন কতগুলি কেন্দ্রীয় তালিকাতে রয়েছে, 97টি বিষয়। রাজ্য তালিকাতে কতগুলি রয়েছে, 66টি বিষয়। এবং যুগ্ম তালিকাতে রয়েছে 47টি বিষয়, যেটা কেন্দ্রীয় ও রাজ্য সরকার আইন প্রণয়ন করতে পারে। এগুলোর মধ্যে উদাহরণযোগ্য কি? সংবাদপত্র, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেচ প্রভৃতি। এরপরে ফান্ডামেন্টাল রাইট বা নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃতি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুকরণে ভারতের নাগরিকগণ যাতে গণতান্ত্রিক অধিকার যথাযথরূপে ভোগ করতে পারেন, সেই জন্য ভারতীয় সংবিধানে নাগরিকদের কতগুলি মৌলিক অধিকার দান করা হয়েছে। সংবিধানে 14 নম্বর থেকে 35 নম্বর ধারাতে নাগরিকদের উদ্দেশ্যে উল্লেখিত 7টি মৌলিক অধিকার হল: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে অধিকার, সম্পত্তির অধিকার ও সাংবিধানিক প্রতিকারের অধিকার। 1978 সালে 44তম সংবিধান সংশোধন করে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কত সালে কততম সংবিধান সংশোধন করে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের দ্বারা। বর্তমানে ভারতের নাগরিকরা 6টি মৌলিক অধিকার ভোগ করে থাকেন। অবশ্যই এই অধিকারগুলি নিরঙ্কুশ নয়। জরুরি অবস্থার সময় নাগরিকদের এই মৌলিক অধিকার খর্ব করা হয়। মৌলিক অধিকারের লঙ্ঘিত হলে যে কোনো নাগরিক হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। এরপরে নির্দেশমূলক নীতির সংযোজন বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল। ভারতীয় সংবিধানে কতগুলি নির্দেশমূলক নীতি সংযোজন করা হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধান অনুকরণে গৃহীত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। ভারতের সংবিধানে 36 নম্বর থেকে 51 নম্বর ধারাগুলিতে এই নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে। জনগণের সর্বাঙ্গীন কল্যাণ সাধন করে ভারতবর্ষকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করাই হল নির্দেশমূলক নীতির উদ্দেশ্য। বেকার ভাতা, বার্ধক্য ভাতা, স্ত্রী ও শিশুদের বিশেষ সুযোগ দান, অবৈতনিক চিকিৎসা ইত্যাদি এই নীতির অন্তর্গত। মৌলিক অধিকারগুলির মতো এই আইনে বলবৎযোগ্য না হলেও 42তম সংবিধান সংশোধনে এই নীতিগুলির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দেশমূলক নীতিকে কোনোভাবেই মৌলিক অধিকার বলে দাবি করা যায় না। এরপরে যে বৈশিষ্ট্য সেটি হলো সংসদীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সংবিধান হলেও ভারতের সংবিধান সংসদীয় শাসন ব্যবস্থা নির্দিষ্ট রয়েছে। ভারতের মন্ত্রিসভা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল থেকে নিযুক্ত হয়। লোকসভা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মন্ত্রীর নেতৃত্বেই গঠিত মন্ত্রিসভায় প্রকৃত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক প্রধান। রাজ্যগুলিতেও একই প্রথা চালু আছে। পরবর্তী বৈশিষ্ট্য এক নাগরিকত্ব। ভারতীয় শাসনতন্ত্রে ভারতবাসীর এক নাগরিকত্ব স্বীকৃত হয়েছে। ভারতের অঙ্গরাজ্যগুলিকে পৃথক নাগরিকত্বের ব্যবস্থা নেই। সংবিধানের প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে বর্ণনা করা হয়েছে। পরবর্তীকালে প্রস্তাবনার মূল বয়ানটি সংশোধন করে ভারতবর্ষকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্ররূপে বর্ণনা করা হয়েছে। ভারতবর্ষের গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রূপের সঙ্গে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রূপটি তুলে ধরতেই রাষ্ট্রনায়কগণ 1 এপ্রিল 1977 খ্রিস্টাব্দে সংবিধানের 42তম সংশোধনীতে উক্ত শব্দ দুটি সংযোজিত করেছেন। কততম সংবিধানে এই দুটি সংবিধান সংশোধনীতে এই দুটি শব্দ যুক্ত হয়েছে? 42তম সংবিধান সংশোধনীতে।
পরবর্তী বৈশিষ্ট্য হল মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানে নাগরিকদের 10টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে। প্রতিটি নাগরিক এই কর্তব্যগুলি মেনে চলতে বাধ্য। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, সংবিধানে আদর্শ মান্য করা, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, জাতীয় সংহতি, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদির প্রতি মর্যাদা প্রদান। পরবর্তী বৈশিষ্ট্য ধর্মনিরপেক্ষতা। সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। কোনো বিশেষ ধর্মকে ভারতের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকার করা হয়নি। ভারতীয় সংবিধান অনুযায়ী জাতি, ধর্ম ও ভাষার পার্থক্যের জন্য রাষ্ট্র কোনো বৈষম্যমূলক আচরণ করবে না। প্রত্যেক নাগরিকই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম আচরণ করতে পারবে। পরবর্তী বৈশিষ্ট্য এককেন্দ্রিকতা। ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় হলেও দেশের সার্বিক নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতেই আছে। দেশের ঐক্য ও সংহতি যাতে কোনো রূপেই বিঘ্নিত না হতে পারে তার জন্যই সংবিধান রচয়িতাগণ কেন্দ্রের হাতে অধিকতর ক্ষমতা অর্পণ করেছেন। দায়িত্বশীল সরকার। কেন্দ্রে একটি দায়িত্বশীল সরকার আছে। এই সরকারই প্রকৃত ক্ষমতার অধিকারী। সরকার তার যাবতীয় কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়বদ্ধ। পার্লামেন্ট মন্ত্রিসভার কাজের সমালোচনা করতে পারে। সরকার সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দের সমর্থন লাভে ব্যর্থ হলে পদত্যাগ করতে বাধ্য হন। সার্বজনীন ভোটাধিকার। ভারতীয় সংবিধানে প্রথমে 21 বৎসর বয়স্ক প্রত্যেক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছিল। 1988 সালে 62তম সংবিধান সংশোধনীর দ্বারা ভোটদানের সীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। 62তম সংবিধান সংশোধনের দ্বারা আমাদের যে ভোটদানের বয়সসীমা সেটা 21 থেকে 18 বছরে করা হয়েছে। এই ধরনের প্রশ্নও কিন্তু আমরা পরীক্ষাতে দেখতে পাই। এক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্রে কোনো পার্থক্য করা হয় না। পরবর্তীতে বিচার বিভাগের স্বাধীনতা। ভারতের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। সুপ্রিম কোর্ট এবং রাজ্য হাইকোর্টগুলি বিচারকদের চাকরি নিরাপত্তা রক্ষিত হয়েছে। কোনো বিচারক একবার বিচারকের পদে নিয়োজিত হলে শাসন বিভাগ কর্তৃক তার বেতন ও ভাতা কমানো যায় না। বিচারকের বিরুদ্ধে আনীত অভিযোগ পার্লামেন্টের 2/3 ভোটে গৃহীত হওয়া ছাড়া শাসন বিভাগ কোনো মতেই তাকে পদচ্যুত করতে পারবে না। এর দ্বারা প্রমাণিত হয় যে ভারতের বিচার বিভাগের একটি বিশেষ সাংবিধানিক মর্যাদা রয়েছে। শাসন বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগকে মুক্ত রাখার ব্যবস্থাও সংবিধানে করা হয়েছে। ইংল্যান্ডের গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী জনসাধারণ কর্তৃক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার সমূহ নির্বাচিত হয়। নির্ধারিত সময়ের পূর্বে লোকসভায় কেন্দ্রীয় সরকার ও বিধানসভায় যে কোনো রাজ্য সরকার পরাজিত হলে সংশ্লিষ্ট মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। তখন তার জায়গায় সংখ্যাগরিষ্ঠ বা দল থেকে নতুন কোনো সরকার গঠিত হয়। কোনো দল বা গোষ্ঠী সরকার গঠনে অক্ষম হলে নতুন করে জনগণের রায় নেবার প্রয়োজন হয়, অর্থাৎ নতুন করে কেন্দ্রে অথবা রাজ্যে অন্তর্বর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরে যুক্তরাষ্ট্রীয় সংবিধান। ভারতীয় সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র বলে অভিহিত করা হয়নি, কিন্তু নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির জন্য সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় বলে মনে করা হয়। যেমন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হল লিখিত অপরিবর্তনীয় সংবিধান। ভারতের সংবিধান লিখিত এবং আংশিকভাবে অপরিবর্তনীয়। কেন আংশিকভাবে অপরিবর্তনীয় তার ব্যাখ্যা আমি কিন্তু আগে করেছি। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একটি কেন্দ্রীয় সরকার এবং কতকগুলি আঞ্চলিক সরকার পাশাপাশি অবস্থান করে। ভারতের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় সরকার ও 28টি রাজ্য সরকার, এই দুই ধরনের সরকার নিয়েই ভারতের যুক্তরাষ্ট্র গঠিত হয়। যুক্তরাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হল সংবিধানের প্রাধান্য। ভারতের রাষ্ট্রে প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়েছে। ভারতীয় শাসন ব্যবস্থায় অপর অন্যতম বৈশিষ্ট্য হল একটি নিরপেক্ষ ও যুক্তরাষ্ট্রীয় আদালত। ভারতেও সংবিধান অনুসারে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। এই আদালত হল সুপ্রিম কোর্ট। ভারতকে একটি যুক্তরাষ্ট্র বলে মনে করা হলেও আইন প্রণয়ন, আর্থিক বিষয়, শাসন পরিচালনা, রাজ্যের নাম, সীমানা ইত্যাদি পরিবর্তন, উচ্চপদস্থ সরকারি কর্মচারী নিয়োগ, অর্ডিন্যান্স জারি এবং রাজ্য ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী প্রেরণ, জরুরি অবস্থা ঘোষণা প্রভৃতি বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ায়
ভারতের শাসন ব্যবস্থা আকৃতিতে যুক্তরাষ্ট্রীয় হলেও প্রকৃতিগতভাবে এককেন্দ্রিক। অন্যভাবে বলা যায় ভারতীয় সংবিধান হলো আধা যুক্তরাষ্ট্রীয় সংবিধান। আশা করছি ভারতের সংবিধানের প্রতিটি বৈশিষ্ট্য এই যে আলোচনা করা হলো তা আপনারা বুঝতে পেরেছেন, এবং ভারতের সংবিধানের যে মূল বৈশিষ্ট্যগুলি আমি তুলে ধরার চেষ্টা করলাম এবং তার বিশেষ বিশেষ যে গুণগুলি তুলে ধরার চেষ্টা করলাম তা আপনাদের সকলের কাছে বোধগম্য হয়েছে। এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।